নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে। আজকে আমাদের অনুষ্ঠানে থাকছে গানের সম্ভার এবং সেই গানে গানে আজকে আমরা অনুষ্ঠান চালিয়ে নিয়ে যাব। গান এমন একটা শক্তি যা কিনা শব্দের মাধ্যমে অনুভবের মধ্যে দিয়ে আমাদের হৃদয় মন ছুঁয়ে যায়। গান শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সমাজ পরিবর্তনের হাতিয়ার। আর সেই হাতিয়ারকে কাজে লাগিয়ে আমাদের এই দেশের স্বাধীনতা এসেছিল এবং বিশেষ ভূমিকা পালন করেছিল। তো এমনইভাবে আমাদের মধ্যে আছেন আমাদের আজকে বিশেষ অতিথি দুলাল পাল স্যার এবং রয়েছেন মৌমিতা সিংহ। তো ওনাদের সাথে আজকে আমাদের অনুষ্ঠান চালিয়ে নেব গানে গানের মধ্যে দিয়ে। তো পরিচয় করে নেব, আমাদের স্যার রয়েছেন দুলাল স্যার, নমস্কার, এবং মৌমিতা সিংহ, নমস্কার। আমাদের পজিটিভ বার্তার পর্দায় আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো প্রথমে জিজ্ঞেস করবো, আমাদের পজিটিভ বার্তায় এসে আপনাদের কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আমি প্রথমেই পজিটিভ বার্তার যারা সদস্য আছেন, কর্মকর্তা আছেন, আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে আপনাদের চ্যানেলে আমন্ত্রণ করার জন্য। আর আমি বলবো, পজিটিভ কথাটার মধ্যেই একটা পজিটিভিটি আছে। আমার নামটা শুনে খুব ভালো লাগছে এবং আমি নিয়মিত প্রোগ্রাম দেখছি এখন, আমার খুব ভালো লাগে। সবটাই পজিটিভ বলে মনে হচ্ছে আমার কাছে। ধন্যবাদ স্যার আপনাকে। তো এরপরে জানতে চাইবো যে এই গানের জগতে কিভাবে আসা আপনার? এটা খুব লম্বা ইতিহাস। আমি একদম নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। আমি খুব কষ্টেই আমাদের জীবনযাত্রা চলেছে প্রথম থেকে, এবং ছোটো সময় থেকে আমি ওইটাতে আসতে পারিনি, সেই রকম সামর্থ্য ছিল না, খুব অভাবের আমরা বড় হয়েছি। এবং সেইভাবে প্রথম থেকেই ছোটো থেকে স্বপ্ন ছিল যে ভবিষ্যতে কোনো একদিন যেদিন নিজে উপার্জন করতে পারবো সেদিন গানটা শিখব। এটা আমার মনের মধ্যে পোষণ ছিল সবসময় আগে থেকেই। এবং আমি 1979 সালে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এবং 1985 আমি চাকরিতে জয়েন করেছি। আমি এডুকেশনে চাকরি পেয়েছি সহকারী শিক্ষক হিসেবে। তারপর 1986 সনে আমি আমার যেটা আমার স্বপ্ন ছিল যে আমি সঙ্গীত শিখব, আমি আরম্ভ করেছি 1986 সাল থেকে। এবং ওই তখনই অনেক কষ্টে একটা হারমোনিয়াম জোগাড় করতে পেরেছি, সেকেন্ড হ্যান্ড একটা হারমোনিয়াম। এবং একজন সঙ্গীত শিক্ষকের কাছে আমি যাই, আমাদের ওইখানে তেলিয়ামুড়াতে, উনি এখন নাই, অনেক আগে ছিলেন। তারপর 1 বছর ওনার কাছে করেছি। তারপর আমি আগরতলা নিয়মিত এখানে শিখতে আসতাম। আমার গুরুদেব ছিলেন শ্রদ্ধেয় পণ্ডিত রবি নাগ এবং স্বর্গীয় শ্রী রঞ্জিত রঞ্জন ঘোষ। ওনাদের সান্নিধ্যে আমি বিশারদ পর্যন্ত এখানেই সঙ্গীত করেছি। তার পাশাপাশি আমি রবীন্দ্রসঙ্গীত এখানে তালিম নিয়েছি স্বর্গীয় অমিয় মুকুল দে, ওনাদের সান্নিধ্যে আমি ছিলাম। দীর্ঘ বৎসর আমি এখানে তালিম নিয়েছিলাম সঙ্গীতের। তারপর থেকে তো সেইভাবে সঙ্গীত নিয়ে আজকে পর্যন্ত আছি। এটা ছাড়া জীবনে কোনো কিছু কল্পনাই করতে পারি না। অন্য যাই কিছু করি, প্রতিদিন এই সঙ্গীতের মধ্যেই জীবনটাকে রাখি সবসময়। ধন্যবাদ স্যার আপনাকে। তো এরপর মৌমিতার কাছে চলে যাব। মৌমিতা, তুমি কত বছর ধরে গান শিখছো? আমি বাবার হাত ধরে এই গানের জগতে এসেছি। বাবাই আমাকে প্রথম গান শেখান। তারপর আমি শ্রীযুক্ত কৃষ্ণ মজুমদার মহোদয়ের কাছ থেকে তালিম নিয়েছিলাম। আচ্ছা, কত বছর ধরে করছো? আমার বয়স যখন 6 কি 7 তখন থেকেই আমি গানের সাথে যুক্ত। এর আগে তো গান শুনতাম, বাবা শোনাতো, গান শেখাতো, আমার খুবই ভালো লাগতো। তারপর বাবা আমাকে নিজেই শিখিয়েছেন। ঠিক। তো এখন প্রথমেই আমরা ওনাদের কাছ থেকে একটি যুগ্ম সঙ্গীত আমরা শুনে নেব। তো কোন সঙ্গীতটা এখন আমরা শুনবো? আমরা প্রথম একসঙ্গে দুইজনে মিলে একসঙ্গেই রবীন্দ্রসঙ্গীত দিয়েই প্রথমে শুরু করছি। ঠিক আছে, তাহলে আমরা শুনে নিই একটি যুগ্ম সঙ্গীত।
খুব সুন্দর একটি গান আমরা শুনে নিলাম যুগ্ম কণ্ঠে। তো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, সত্যি খুব ভালো লাগলো। তো এরপরে মৌমিতা, তোমার কাছ থেকে জানতে চাইবো, কখনো কি স্টেজ পারফরমেন্স করেছো? হ্যাঁ, স্টেজ পারফরমেন্স তো আমি অনেকবারই করেছি, তবে প্রথম যে এক্সপিরিয়েন্সটা হয় সেটা অনেকটাই মানে জীবনের জন্য একটা নতুন কিছু থাকে। তো আমি ছোটোবেলায় একবার স্টেজ পারফরমেন্স করেছিলাম আমার বাবার এক অফিসে। সেখানে আমাদের তেলিয়ামুড়েরই কমিউনিটি হলে সেখানে আমি একটি গান গিয়েছিলাম। তখন আমার যে নতুন অভিজ্ঞতাটা ছিল সেটা এখনও আমি ভুলতে পারিনি। ঠিক, প্রথম অভিজ্ঞতা হ্যাঁ, মনে প্রথম থাকে। অভিজ্ঞতা। ঠিক। তো স্যার, এরপরে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার প্রিয় মানে গায়ক বা গায়িকা কে? প্রিয় গায়ক গায়িকা বলতে এমনিতে তো রবীন্দ্রসঙ্গীত তো অনেকের মুখ থেকে শোনার, এর মধ্যে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আমার সবচেয়ে প্রিয়, আমার খুব ভালো লাগে। তাছাড়া চিন্ময় চট্টোপাধ্যায়, তারপর আপনার কণিকা মুখোপাধ্যায়, ওনাদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত খুব ভালো লাগে। এছাড়া সিনেমা জগতে আমাদের সময়ে কিশোর কুমার, মোহাম্মদ রফি, মুকেশ, লতা মঙ্গেশকর, আশা ভোসলে ওনারাই বিচরণ করতেন সবসময়। ওনাদের গান খুব ভালো লাগে সবসময়। ঠিক।
উনাদের গান আমাদের সকলের সত্যি খুব ভালো লাগে। ওগুলো চিরন্তন। কখনো উনাদের গাওয়া যে গানগুলো কখনো পুরানো হয় না, মানে এখনো যদি শুনি মনে হয় যেন নতুন গানই শুনছি, খুব ভালো লাগে, মন ছুঁয়ে যায় গানগুলো। ওনারা চিরন্তন, আর এরপরের প্রজন্ম তো ওনাদেরকেই সব ফলো করছে। একদম তাই, হ্যাঁ, ওনাদেরকে ফলো করেই এখন সবাই ফেমাস হচ্ছে। একদম ঠিক। তো এরপরে স্যার আমরা কোন গানটা শুনতে পাবো আপনাদের কণ্ঠে? আমরা ডুয়েটে আরেকটি রবীন্দ্রসঙ্গীত করছি, আচ্ছা, তারপর অন্য গান করবো। ঠিক আছে, আমরা আরেকটি যুগ্ম সঙ্গীত শুনে নিই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়। আনন্দিতায় ভুলেছিলে, আনন্দিতায় ভুলেছিলে, কেটেছে দিন বেলায়। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়। আনন্দিতায় ভুলেছিলে, আনন্দিতায় ভুলেছিলে, কেটেছে দিন বেলায়। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। অনেক অনেক ধন্যবাদ, সত্যি খুব ভালো লাগছে। তো মমিতার কাছ থেকে জানতে চাইবো যে এই যে গানের জগতে আসা,
তো উৎসাহটা কোথা থেকে পেলে? আমি প্রথমেই বলবো আমার ফ্যামিলি থেকে, কারণ ফ্যামিলি যদি সাপোর্ট না করে কোনো কিছুতেই এগোনো যায় না। সেখানে আমার ফ্যামিলি আমাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করেছে। আমার মা বাবা সকলেই আমাকে গানের জন্য উৎসাহ দিয়েছেন। তাছাড়া আমার গুরুজি রয়েছেন, জেঠু রয়েছেন, এই স্যার রয়েছেন, সবসময় আমাকে উৎসাহ দিয়েছেন। এইভাবেই আমি উৎসাহিত হলাম। বাহ, খুব ভালো লাগলো শুনে। তো এরপরে আমরা কোন গান শুনবো স্যার আপনাদের কাছ থেকে? আমরা দুইটা তো রবীন্দ্রসঙ্গীত করলাম, এরপর আমরা একটা নজরুল গীতি করছি। আচ্ছা, ঠিক আছে, আমরা সময় নষ্ট না করে আমরা আবারও চলে যাচ্ছি গানের জগতে। একটি নজরুল সঙ্গীত আমরা শুনে নেব স্যারেদের কাছ থেকে। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনন্দে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনন্দে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা বিরজনে প্রভু বিরজনে খেলিছ। হে বিশ্বলয়ে বিরাট শিশু আনন্দে খেলিছে। এ মহান আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহান আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি অনেক বিরাজনে প্রভু বিরাজনে ঈশ্বরয়ে বিরাট শিশু আনন্দে খেলিছে। দেউদাসী হরিয়াছে রাঙা পায়ের কাছে। রাশি রাশি কারো কারো বিশ্বসী দেউদাসী হরিয়াছে রাঙা পায়ের কাছে। রাশি রাশি নিত্য তুমি উদার সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি উদার সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন বিরজনে প্রভু বিরজনে।
বিশ্বলয় নীরব শিশু আমি নলয় সৃষ্টি তব উপলক্ষে নিরজনে প্রভু নিরজনে বিশ্বলয় বিরাট শিশু আমি বাহ, খুব ভালো লাগলো। ধন্যবাদ স্যার এবং ম্যাডামকে, সত্যি ভালো লাগলো, খুব ভালো লাগলো। তো স্যারের কাছ থেকে এরপরে চলে যাব যে গানের ক্ষেত্রে আমাদের দৈনিক রুটিন কি হওয়া প্রয়োজন, একটু যদি বলেন আমাদেরকে। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, কারণ আমি তো আজকে প্রায় 40 বছর যাবৎ ছাত্রদের গান শেখাচ্ছি। তো ছাত্রদের উদ্দেশ্যে এটাই বলবো যে প্রতিদিন নিয়মিত রেয়াজ করাটা অত্যন্ত জরুরি। ভোরবেলা উঠে হাত মুখ দিয়ে প্রথমে রেয়াজ করা দরকার। আমাদের সময়ে আমরা অতীতকালে দেখেছি যে এটা একটা রুটিন ছিল, গার্জেনরা প্রত্যেক ছাত্রীদেরকে একদম ভোরবেলায় রেয়াজ করতে বসাতো, কিন্তু আজকাল সেটা চোখে পড়ে না, খুব কম পড়ে। এবং প্রায় স্টুডেন্টের বাড়িতে গেলেই অভিযোগ শোনা যায়, গার্জেনরা বলে যে স্যার আজকে আপনি গত সপ্তাহে একদিন ক্লাস করে গেছেন আর আজকেই আপনি এসেছেন, আজকেই বসেছে। যে ওইটা কেন হচ্ছে তা বুঝতে পারি না। ওদের উপর এটা একটা কারণ, ওদের উপর এত অত্যাধিক চাপ পড়াশোনার দিকটা, গার্জেনরাও এটাকে এড়িয়ে চলে, ওটাকে আজকাল গান বাজনা বা সংস্কৃতি চর্চাটাকে একটা এডিশনাল হিসাবে নেয়। তারা এটাকে গুরুত্বটা খুব কম দেয়। গার্জেন যদি ততটা গুরুত্ব না দেয় তাহলে স্টুডেন্ট তো যখন একদম ছোটো বাচ্চা যখন প্রথম গান শিখে, সে তো তার মধ্যে সেই এটা হয়নি যে তার এটা করতে হবে, তার এটা শিখতে হবে, তার রেয়াজ করতে হবে, এটা এতটা অনুভব সে করতে পারেনি। তো এটা সম্পূর্ণভাবে গার্জেনের উপরে নির্ভরশীল। তো গার্জিয়ান আগের তুলনায় এখন ততটা সচেতন নয়। আমি যা আমার অভিজ্ঞতায় যা বুঝতে পেরেছি যে আগে গার্জেন সচেতন ছিল, তার ফলে স্টুডেন্টরা নিয়মিত চর্চাটা করত, কিন্তু এটা অনেক কমে গেছে এখন। তো এখন শুধু টিচার যায়, কিছু পড়া দিয়ে যায়, এবং ওই গান বাজনার ক্ষেত্রে ওইটা যে গানটা দিয়ে আসলাম ওইটা করে রাখতে হবে কোনো ক্রমে, এইটা সপ্তাহে 1-2 দিন করলেই হবে, এইভাবেই এখন চলছে। তো এটা ঠিক না, কারণ এতে করে কি হয় যে প্রতিদিন নিয়মিত চর্চার ফলে তার যে গলার যে মাধুর্যটা হয় এটা এখন কমে গেছে, অনেক হয় না। কারণ আমরা দেখি যে প্রতিদিন একটা বাসনকেও যদি আমি প্রতিদিন ঘষামাজা করি, এটা যে উজ্জ্বলতাটা থাকবে, আর সপ্তাহে 1 দিন যদি এটাকে মাজি বাসনটা, তো সেই উজ্জ্বলতা হবে না। তো গলাটাও সেইভাবে তৈরি করতে গেলে প্রতিদিন এটাকে নিয়মিতভাবে এটা পরিচর্যা করতে হবে, এবং এটা রুটিনটা এভাবে করতে হবে যে সময়টা যদি সে কম পায় তাহলে কম সময়ে হলেও যে প্রতিদিন নিয়মিত তাকে একবার বসাতেই হবে। এটা একটা নিয়মিত যে প্রতিদিন আমাদের ভাত খেতে হয়, প্রতিদিন ঘুমাতে হয়, প্রতিদিন পড়াশোনা করতে হয়, তো এটা একটা রুটিন, এটা একদিনও বন্ধ থাকে না। সেই রকমভাবে এটাকে একটা রুটিনের মধ্যে রাখতে হবে, যে সময় কম হোক আর বেশি হোক, তার প্রতিদিনের রুটিনে এটা রাখতে হবে, প্রতিদিন যাতে সে নিয়মিত বসে একবার। এটা যদি করে তাহলেই সে অনেক উন্নতি হবে। এবং এইভাবে যারা সঙ্গীতটাকে সেইভাবে গুরুত্ব দিচ্ছে তারাই জীবনে প্রতিষ্ঠিত হতে পারছে, মানে সঙ্গীত নিয়ে সঙ্গীতে তারা অনেক নাম করতে পারছে, অনেক উন্নতি করতে পারছে। কিন্তু আমাদের আজকে দেখা যাচ্ছে কি 100 জনের মধ্যে 1 জনের এই সঙ্গীতটাকে কাজে লাগাতে পারছে, আর বেশিরভাগ ক্ষেত্রে এটা আস্তে আস্তে হারিয়ে যায়। তো এটা উচিত না। আমি সবাই কাছে এটাই বলবো যে এটাকে নিয়মিত চর্চায় রাখুন। ঠিক। এবং আরও বলতে হয় যে একজন মানে সঠিক একটা সুন্দর মানুষ তৈরি হতে গেলে আমার আজকের গার্জেনের সবার মোটিভ হলো
তাকে ডাক্তার বানাতে হবে, ইঞ্জিনিয়ার বানাতে হবে, বড় অফিসার বানাতে হবে। কিন্তু ভালো মানুষ করতে গেলে, ভালো মননশীলতা তৈরি করতে গেলে, হ্যাঁ, মননে চিন্তনে একটা খুব সুন্দর একটা পজিটিভিটি তৈরি করতে গেলে তাকে একটা সংস্কৃতির একটা ধারা তার মধ্যে রাখতে হবে। তাহলে একদম সুন্দরভাবে তার জীবনটা সঠিকভাবে গড়ে উঠতে পারবে। প্রস্ফুটিত হবে, সমাজে সে একটা খুব সুন্দর মননশীল একটা ব্যক্তি হিসেবে, একটা হৃদয়বান ব্যক্তি হিসেবে সে প্রতিষ্ঠিত হতে পারবে। এটাই আমার অনুভব হয়। ঠিক, খুব সুন্দর বললেন আপনি স্যার, অনেক অনেক ধন্যবাদ। তো এরপরে তো আমরা অনেকক্ষণ গান শুনলাম, এবার স্যারের কাছ থেকে একটা কবিতা শুনে নিই তাহলে। কবিতা মানে সাহিত্য চর্চার সঙ্গে আমি কিছু অনেক আগে থেকে জড়িত আছি। প্রায় 2000 সন থেকেই আমাদের ওইখানে, আমাদের তেলিয়ামুড়াতে যারা বিজ্ঞ, যারা প্রাচীন, যারা সাহিত্য চর্চা করছেন, আমাদের শ্রদ্ধেয় স্যার মনোরঞ্জন গুপ আছেন, তারপর শৈলেন্দ্র স্যার আছেন, গোপাল বিশ্বাস আছেন, হ্যাঁ, ওনারা খুব অভিজ্ঞ এবং ওনারা সাহিত্য চর্চা করছেন এবং ওনারা মানে খুব খ্যাতিমান ওনারা। তো ওনাদের সঙ্গে সাহচর্য লাভ করেছি আমি। আজকে 2000 সন থেকে ওনাদের সঙ্গে আছি। তো আমাদের নিয়মিত সাহিত্য চর্চার আসর হয়, বাড়িঘরে হয়, বিভিন্ন অনুষ্ঠানও হয়। তো এরপরে আমাদের তেলিয়ামুড়াতে কোনো সংগঠন ছিল না, মানে সাহিত্য চর্চা ক্ষেত্রে বা কবিতার কোনো সংগঠন তখন ছিল না। আমরা জড়িত ছিলাম, কিন্তু এগুলি বাইরের সংস্থা ছিল, যেমন আগরতলা ভিত্তিক বা আমাদের জীবনানন্দ চর্চা কেন্দ্র, উত্তর পূর্ব ভারত কবিতা পরিষদ, এগুলি বাইরের সংস্থা। ওইগুলির সঙ্গে আমরা সদস্য হিসেবে আমরা ছিলাম। আমরা ওনাদের হয়ে আমরা অনুষ্ঠানগুলি করতাম তেলিয়ামুড়াতে। তো গত 2000 সনে আমরা একদিন সাহিত্য চর্চার আসরে বসে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা তো বাইরের সংস্থাগুলির পৃষ্ঠপোষকতা করছি, তো আমরা নিজস্ব তেলিয়ামুড়াতে আমরা নিজস্ব একটা সংস্থা করব। তো এই ভাবনা থেকে, এবং যারা নতুন লেখালেখি করছেন, নতুন যুবক যুবতীরা একদম নতুন, তারা আমাদেরকে বলছে যে স্যার, আমরা তো কিছু কিছু লেখালেখি করছি, তো কিন্তু আমরা তো এগুলি প্রকাশ করার কোনো উপযুক্ত প্ল্যাটফর্ম পাচ্ছি না। এগুলি আমরা লিখে কি করব? আমরা খাতার মধ্যেই সীমাবদ্ধ থাকে, আমরা কোথাও এগুলি পরিবেশন করতে পারছি না, কোনো অনুষ্ঠানও হয় না কবিতা নিয়ে, বা কোনো বই ছাপানো হয় না। আমরা এগুলি স্যার কী করি? তখন আমরা তাদের প্রতি দায়বদ্ধ হলাম যে না, তাহলে আমরা একটা সংস্থা করব, এবং যাতে সব নতুন লেখক, নতুন কবিরা যাতে সুযোগ পায়, আমরা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে আনবো, তাদের এগুলি প্রকাশ হবে, হ্যাঁ, তারা অন্যদের কাছে যাবে, এই বার্তাগুলি, তাদের কবিতাগুলি যাবে। এই ভাবনা থেকে আমরা সৃষ্টি করলাম, আমরা নাম দিলাম তেলিয়ামুড়া সাহিত্য সংস্কৃতি সংসদ। আমরা নতুন একটা সংস্থা তৈরি করলাম। মূলত এটাতে কবিতাই প্রাধান্য পায়, আর কিছু কিছু অন্যান্য লেখালেখি হয়, গল্প, প্রবন্ধ, এগুলি হয়। তো আমরা এটা করলাম 21শে ফেব্রুয়ারি, এটা বিশেষ দিন, এদিন আন্তর্জাতিক ভাষা দিবস। ওই দিনটাতে আমরা ওইটা উদ্বোধন করলাম। তো আমরা এটা হলো প্রতিষ্ঠা বার্ষিকী দিবস হিসেবে আমরা এখন রাখি, এটাকে প্রতি বছর এটা পালন করি। এছাড়া আমরা ষান্মাসিক একটা করি, এটা হলো মহালয়ার দিনে। তো এই দুইটা দিনে আমরা আমাদের সংস্থার মুখপত্র, একটা কবিতার বই প্রকাশ করি আমরা। এছাড়া আমরা নজরুল জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী, নববর্ষ, আবার আমরা নতুন করে এবার গত বছর থেকে চালু করেছি দুর্গা পূজার পরে যে যে ক্লাবগুলি পূজা করে, এগুলি থেকে আমরা বাছাই করে আমরা তাদেরকে পুরস্কৃত করার ব্যবস্থা করেছি। তো এইভাবে আমরা বিভিন্ন কার্যকলাপ চালিয়ে রেখে, এছাড়া আমরা প্রতি মাসিকই একটা সাহিত্য আসর করি আমাদের সদস্যদের বাড়িতে, এক এক দিন, এক একজনের, এক এক মাসে, এটাকে আমরা আগামী মাস থেকে মাসে 2 দিন করে করব, 2 জনের বাড়িতে। এভাবে করে আমরা এটাকে চালিয়ে রাখছি। তো সেইভাবে আমি ওইটার সঙ্গে জড়িত অনেক আগে থেকেই, কিন্তু আমি নিয়মিত, যারা সাহিত্যিক কবিদের মতো নিয়মিত আমি এটাতে চর্চা করতে পারি না, কারণ আমার মুখ্যটা হলো গানটাই বিশেষ প্রাধান্য পায় আমার কাছে। আমার স্টুডেন্ট আছে, তাদের কথা চিন্তা করতে হয়, গান নিয়েই আমার বেশি সময় কাটিয়ে আর কি। তো আমি
আমার আগের একটা কবিতা আমি পড়ে শোনাচ্ছি। আমার কবিতাটির নাম হলো পরিযায়ী। পরিযায়ী কথাটার অর্থ তো আমরা সবাই জানি। যারা পরিযায়ী পাখিও আমরা দেখি, বিভিন্ন দেশ থেকে পাখিরা সিজনে আসে আবার চলে যায়, কিন্তু মানুষের মধ্যে আছে যারা বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন রাজ্য, তারা নিজের রাজ্য ত্যাগ করে বিভিন্ন রাজ্যে গিয়ে তারা অন্যের সংস্থানে তারা কাজকর্ম করে। হ্যাঁ, তাদেরকে পরিযায়ী বলে। তাদের ঘর সেই পার্মানেন্ট কোনো ঘর নেই, বাড়ি নেই, তারা জীবনযাত্রাটা তারা এইভাবেই করে। তারা সমস্ত পরিবার নিয়ে যেমন ইট ভাটায় কাজ করে বা এইভাবে বিভিন্ন ইয়েতে পেশাতে কাজ করে বিভিন্ন রাজ্য থেকে এসে বিভিন্ন রাজ্যে তারা এভাবে চলে। তাদের জীবন নিয়ে আমি একটা কবিতা লিখেছিলাম, এটা আমি পড়ে শোনাচ্ছি। কবিতার নাম পরিযায়ী। জীবন যেখানে থমকে দাঁড়ায় নিরাশার গহীন আধারে, যেখানে স্বপ্নের মায়াজাল মুক্ত বিহঙ্গের মতো মেলে না রঙিন পাখা দিগন্ত বিস্তৃত নীলাকাশে, কল্পনার ডানা যেখানে শত ছিন্ন হয়ে কুয়াশার মতো ঝরে ঝরে পড়ে, দারিদ্র অনাহার দুর্ভিক্ষ যাদের জীবনকে মাকড়সার জালের মতো আষ্টে পৃষ্ঠে বেঁধে নিষ্পৃষিত করছে প্রতিনিয়ত, যেখানে নেই ছন্দ নেই কবিতা, শুধুই রসবিহীন এক জীবন কাব্য, হাতুড়ির ঘায়ে ঘায়ে ভাঙে বুকের পাঁজর, জীবন রথের চাকা হঠাৎ থেমে যায় কারখানার চাকায় কিংবা রেলের চাকায় পিষ্ট হয়ে, অজানা ঝড়ে হঠাৎ নিভে যায় তাদের জীবন প্রদীপ, ক্ষুধা শুধুমাত্র ক্ষুধা নিবৃত্তির সন্ধানে তারা ঘর ছাড়া পরিযায়ী। তাদের কাছে এই পৃথিবীটা রূপ রস গন্ধবিহীন নিরস গদ্যময় এক জ্বলন্ত অগ্নিপিণ্ড। নিরাশায় দুরাশায় জীবন তাদের দুলছে পদ্মপাতার জলবিন্দুর মতো, বেঁচে থাকার তাগিদে দুমুঠু অন্যের বিনিময়ে চলছে জীবন বাজি রাখার প্রতিযোগিতা। তৃষ্ণার্ত চাতক পাখির মতো আকাশের দিকে চেয়ে থাকা বুক ফাটা তীব্র আর্তনাদ পৌঁছায় না কারখানার মালিক কিংবা রাজাদের কানে। ক্ষুধার অন্ন পরনের বাঁশের গেহ কে দেবে তাদের? তারা তো নয় কোনো জাতের অথবা জাতির, তারা এক ভিন্ন প্রজাতির, তারা পরিযায়ী, তারা দুনিয়ার সর্বহারা। নমস্কার। বাহ, খুব সুন্দর, অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। তো এরপরে আমরা আর বেশি কথা না বাড়িয়ে আবারও চলে যাব গানের মধ্যে। তো এরপরে আমাদেরকে কোন গানটা আবারও শোনাচ্ছেন আপনারা? আমি রবীন্দ্র এবং নজরুল করলাম, এবার রজনীকান্তের একটা গান করছি। ঠিক আছে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে।
আছো অনল অনিলে চিরনভনীলে উদার সলিলে গহনে আছো বিটপিলতায় জলদের গায়। খুব সুন্দর। আমরা একটা অতি পরিচিত, আমাদের একটা খুব মানে হৃদয়স্পর্শী গান একটা বলবো, আমরা সব সময় আমরা ঠাকুর ঘরে গেলেই আমরা এই গানগুলো করে থাকি, সত্যি খুব ভালো লাগলো। তো এরপরে মৌমিতা তোমার কাছে আসবো, যে তুমি তো গানের পাশাপাশি কবিতাও করো, তো তোমার লেখা বইও আছে, তো লেখা বইটির নাম কি? রত্ননিধি। তো এখান থেকে একটা কবিতা তোমার স্বরচিত একটি, ঠিক, রত্ননিধি, মৌমিতার নিজের লেখা বই, সেখানে মৌমিতার কবিতা রয়েছে, সেখান থেকেই একটা কবিতা আমরা শুনে নিই। আমি আমার একটি স্বরচিত কবিতা ঈশ্বর কবিতাটি আবৃত্তি করছি। কোথায় খুঁজে চলেছ ঈশ্বরকে, তুমি কি নিশ্চিত মন্দিরেই পাবে তাকে? কোটি কোটি ঈশ্বর তোমার পাশে দাঁড়িয়ে, একবারও কি দেখবে না পেছনে তাকিয়ে? কোথায় যাচ্ছ প্রসাদ নিয়ে? কত ক্ষুধার্ত ঈশ্বরে করছে আর্তনাদ, পেটের যন্ত্রণায় ছটফট করছে, তাদের দেবে কি গো একটু প্রসাদ? কত দেবতা ঘোরাঘুরি করছে, থাকার জন্য স্থান নেই ঘরে, হাত পেতে ভিক্ষা করতে হচ্ছে, মন্দির তো তাদের কল্পনারই বাইরে। কত কত ঈশ্বর হচ্ছে নির্যাতিত, কত দেবীকে হতে হচ্ছে ধর্ষিত, কত দেবতার উপরে পাশবিক অত্যাচার, এই ঘৃণ্যতম অপরাধের কোথায় বিচার? আরে তারা যে প্রত্যেকেই জীব, তারা যে সবাই ভগবানেরই অবতার, জীবের সুখেই ঈশ্বর সুখী, এটা জেনে রাখা প্রত্যেকেরই দরকার। কোথায় খুঁজছ ভগবানকে? তিনি আছেন সর্বত্র, আছেন ঘরে ও বাইরে। তুমি নিশ্চয়ই পাবে তাকে, যদি একবার খুঁজে দেখো সবার অন্তরে। যাকে পশু ভেবে তাড়িয়ে দিচ্ছ, সে তো ভগবানেরই অবতার। ভগবান সর্বদা তোমার সামনেই তো আছেন, মন্দিরে গিয়ে তাকে খোঁজার কি দরকার? ভালোবাসো বিশ্বের সমস্ত জীবকে, কোটি কোটি ভগবানকে দেখতে পাবে। দুহাত বাড়িয়ে দাও সেবার কাজে, লক্ষ লক্ষ ভগবানের আশীর্বাদ পাবে। পৃথিবীর সমস্ত জীবিত জীবন্ত ঈশ্বর, ভালোবাসো বিশ্বের সকল জীবকে, তাহলেই সেবা পাবেন ঈশ্বর। খুব সুন্দর, খুব সুন্দর করে শোনালে আমাদের মৌমিতা ম্যাডাম, ভালো লাগলো, খুব ভালো লাগলো, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকের অনুষ্ঠানের একটা শেষ গান, যুগ্ম গান ম্যাডাম এবং স্যারের কাছ থেকে শুনে নেব। তো এখন কোন গানটা আমাদেরকে আবারও শোনাবেন আপনারা? তাহলে মানে আমাদের শেষ গান আমরা করছি, একটি বাউল গান দিয়ে শেষ করছি অনুষ্ঠানটা। ঠিক আছে স্যার, তাহলে একটি বাউল গান আমরা শুনে নিচ্ছি স্যার এবং ম্যাডামের কাছ থেকে।
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে আর পেলাম না, ধরে ধরে মনে করে ধরতে গেলে আর পেলাম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাব তরঙ্গে এসেছি কতই রঙে, বহুদিন ভাব তরঙ্গে এসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করে আমার হয়ে আর হইল না, আমার আমার মনে করে আমার হয়ে আর হইল না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সে মানুষ চেয়েছে ফিরিতেছে পাগল হয়ে, সে মানুষ চেয়েছে ফিরিতেছে পাগল হয়ে, মরমে জ্বলেছে আগুন আর নেবে না। আমায় বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না, বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। পথে কয় ভেব নারে ডুবে যাও রূপসাগরে, পথে কয় ভেব নারে ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করো যোগ সাধনা। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না, ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে আর পেলাম না, ধরে ধরে মনে করে ধরতে গেলে আর পেলাম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গান আমাদেরকে শোনানোর জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের পজিটিভ বার্তায় আপনাদের আসার জন্য এবং আপনাদের মূল্যবান সময় আমাদের মধ্যে দেওয়ার জন্য আবারও অনেক ধন্যবাদ। ধন্যবাদ, পজিটিভ বার্তাকেও অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনারা চোখ রাখবেন এবং আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখার জন্য আমাদের পজিটিভ বার্তা ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।